কাশিদাসী মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধর প্রস্তুতিতে আছে কোলাহলে মহাশব্দে না শুনি শ্রবণে। আর এ রাজ্যে যে রেটে প্রতিদিন রণহুঙ্কার শোনা যাচ্ছে তাতে কে বলবে যে ভোটের কুরুক্ষেত্র শুরু হতে এখনো বেশ কয়েক মাস দেরি। আর তার আগেই আজ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। সেই নিয়েই প্রথম প্রশ্ন। কারো শাস্তি হতে দেব না, অফিসারদের সাসপেনশনের নির্দেশ নিয়ে কমিশনকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। জবাবে সন্তুষ্ট না হলে বা ব্যাখ্যা না পেলে মুখ্য সচিবের বিরুদ্ধেও হতে পারে পদক্ষেপ, দাবি কমিশন সূত্রে। এই রকম পরিস্থিতিতে বাংলায় সুষ্ঠুভাবে এসআইআর কি আদৌ সম্ভব? দ্বিতীয় প্রশ্ন। ভোটের তো অনেক দেরি, এখন থেকেই সাসপেন্ড, কোন আইনে নোটিশ? প্রকাশ্যে প্রশ্ন মুখ্যমন্ত্রী। ভোট ঘোষণা হলে তবেই কমিশনের ক্ষমতা, এটা ভুল ব্যাখ্যা, পাল্টা দাবি কমিশন সূত্রে। দুপক্ষের এই সংঘাত কি নজিরবিহীন সাংবিধানিক সংকট ডেকে আনতে পারে? তৃতীয় প্রশ্ন। কৃতদাস থেকে দালাল, এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে কমিশন বিজেপি আঁতাতের অভিযোগ তৃণমূল নেত্রী। কোর্টে যান না খোঁচা বিজেপি। কমিশনের কাছেই দায়বদ্ধ ইআরওরা, মাঝে কেউ নেই দাবি কমিশনের। এই শাঁখের করাতে কিভাবে কাজ করবেন সরকারি কর্মীরা? চতুর্থ প্রশ্ন। ভোটের তালিকায় নাম আছে কিন্তু এলাকায় তাদের খুঁজে পেল না এবিপি আনন্দ, নামই শোনেননি স্থানীয় মানুষ। মঙ্গলকোট থেকে বারুইপুর, ভোটার লিস্টে সর্বত্র একই ছবি। বাংলার এইসব ভুতুরে ভোটার তাহলে রয়েই যাবে তালিকায়? পঞ্চম প্রশ্ন। ডানকুনিতে একই এলাকার ভোটার লিস্টে দু জায়গায় নাম তৃণমূল কাউন্সিলরের, অন্যদিকে চাঁপদানি আর শ্রীরামপুর দুই বিধানসভা কেন্দ্রেই নাম বিজেপি নেতার। গড়মিলের সঙ্গে শাসক বিরোধী দুপক্ষের নাম জড়ালে মানুষ ভরসা করবেন কোন তালিকায়? ষষ্ঠ প্রশ্ন। চিফ হুইপের পদ ছাড়ার পর সংসদ চত্বরে তৃণমূলের ধর্নাতেও গড়হাজির কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন আরও ভালো পারফরমেন্স করে নিশ্চয়ই এরা প্রমাণ করবে যে আমি যোগ্য ছিলাম না। ক্রমশ কি চওড়া হচ্ছে দলের সঙ্গে ফাটল? তবে শুরুতেই দেখাবো অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশের পাল্টা। এবার কমিশনকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী, দেখুন। নির্বাচন কমিশনের সঙ্গে এবার সরাসরি সংঘাতের পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টা আগেই ভোটার তালিকায় বেনিয়মের অভিযোগে দুজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, দুজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এই 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও বলেছে কমিশন। এছাড়াও পূর্ব মেদিনীপুরের এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে তারা। আর এরপরেই বুধবার এই ইস্যুতে ঝাড়গ্রামের সভা থেকে সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে, এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব। বিজেপির ভোট দেখলে পারে না, বিজেপির ভোট দেখলে লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে। উনি যেভাবে রাজ্য নির্বাচন কমিশনকে পরিচালনা করেন, তিনি ভাবছেন দেশের নির্বাচন কমিশন সেভাবে পরিচালিত হচ্ছে? বিহারে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গে শুরু হওয়ার আগে থেকেই আতঙ্ক, কারণ পুরোটাই ভেজাল। বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ফলস ভোটার দিয়ে ভরিয়ে রেখেছে সমস্ত ভোটার লিস্ট। 2002-এর শেষ রিভিশন হয়েছিল, এবার নিয়ম মেনে আবার রিভিশন হচ্ছে। আতঙ্কিত তৃণমূল, ওর মধ্যেই মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে, তার জন্য তিনি মেজাজ হারাচ্ছেন। পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় কার্যত শুরু হয়ে গেছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের পদক্ষেপকে সমর্থন করছে বিজেপি, অন্যদিকে বিরোধিতায় সরব তৃণমূল। এই কৌশল যুদ্ধে কখনো কমিশন ও বিজেপিকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো বিএলওদের হুঁশিয়ারি দিচ্ছেন, কখনো আবার ভোটারদেরও আশ্বস্ত করার চেষ্টা করছেন। একটাও ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। কোন মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন,
তাহলে আমাদের বডি পেরিয়ে যেতে হবে। আমরা দাঁড়িয়ে থাকবো পাহাড় হিসেবে। হয়েছে শাকের করাত, তারা এগোলে যদি দিদিমণির কথা শোনেন তাহলে তাদের চাকরি যাবে, জেল হবে এবং তাদের আরো বেশি ক্ষতি হবে। আর যদি কথা না শোনেন তাহলে তো দিদিমণি বলেই দিয়েছেন ডিএ তো দিচ্ছি না, পরে কিন্তু দেখে নেব। এখন তারা কি করবেন বুঝবেন। মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সূত্রে বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর হতে পারে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সংবিধানে ৩২৪ ধারায় নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের চিঠির উত্তর দিতে মুখ্য সচিব বাধ্য। জবাবে সন্তুষ্ট না হলে বা কোনো ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে কমিশন। আইনে এমনটা বলা নেই যে নির্বাচন ঘোষণা হলে তবেই কমিশনের ক্ষমতা থাকবে। কমিশন আর ইআরওদের মাঝে আর কেউ নেই। ইআরও দায়বদ্ধতা শুধু নির্বাচন কমিশনের কাছে। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ, তার যৌক্তিকতা, মুখ্যমন্ত্রীর পাল্টা চ্যালেঞ্জ, তার যৌক্তিকতা, কে ঠিক কে ভুল, এ সমস্ত অনেক পরের কথা। এই অনুষ্ঠানেও এইসব নিয়ে আলোচনা হবে। কিন্তু নজিরবিহীন এই সংঘাত কি চূড়ান্ত সাংবিধানিক সংকট তৈরি করতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন এটাই। আজ প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সাসপেনশন, বিভাগীয় তদন্ত এবং এফআইআরের যে 3টে নির্দেশ কার্যত উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আমি কারোর কোনো শাস্তি হতে দেব না। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে কমিশনের নির্দেশ একেবারে রাজ্য স্পষ্টত মানবে না। রাজ্যের যুক্তি যে মডেল কোড অফ কন্ডাক্ট এখনও চালু হয়নি। পাল্টা নির্বাচন কমিশনের বক্তব্য, যারা ভোটার তালিকার কাজ করছে তারা সবাই নির্বাচন কমিশনের ডেপুটেশনে আছেন, তাদের দায়বদ্ধতা শুধুমাত্র কমিশনের কাছে। আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী, একটাই প্রশ্ন, বিশ্বনাথ দা, কোন দিকে এই সংঘাত আমাদের রাজ্যকে নিয়ে যাচ্ছে? সংবিধানের ৩২৪ নম্বর ধারার 6-এর উপধারাতে পরিষ্কার করে বলা আছে যে নির্বাচনের তালিকা, নির্বাচন মণ্ডলীর তালিকা তৈরি করতেও কিন্তু ইলেকশন কমিশন সরাসরি ডাইরেক্ট করতে পারে, সুপারভাইজ করতে পারে এবং প্রয়োজনে কিন্তু ব্যবস্থা নিতে পারে। ফলে এখানে রাজ্য সরকারের কোনো অধিকার নেই সেটাকে আটকানোর। যদি ধরেন চিফ সেক্রেটারিকে যে ডাইরেকশন করেছে, চিফ সেক্রেটারি মানলো না, তাহলে চিফ সেক্রেটারির বিরুদ্ধেই শাস্তির ব্যবস্থা কিন্তু ইলেকশন কমিশন নিতে পারে। সাংবিধানিক সংকট অবশ্যই এটা আনতে পারে। কেন আনতে পারে? যদি নির্বাচনের আগে নির্বাচনী তালিকা সংশোধন না হয় তাহলে ইলেকশন কমিশন বলবে যে আমাদের প্রক্রিয়া কমপ্লিট হয়নি। ফলে ইলেকশন মানে জুনের 5ই জুনের মধ্যে যদি মানে নির্বাচনী তালিকা সংশোধন না হয়, 5ই জুনের মধ্যে যদি কাজটা কমপ্লিট করতে না পারে, তাহলে পরিষ্কার ইলেকশন কমিশন যেটা করবে সেটা হলো রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করবার সুপারিশ করবে, যেটা অতীতে আসামে হয়েছে, অতীতে জম্মু কাশ্মীরে হয়েছে। কারণ নির্বাচনের পরিবেশ ছিল না, নির্বাচন কন্ডাক্ট করার মতন অবস্থা ছিল না, জন্য সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে নর্মাল কোর্সে, মানে 356 নম্বর ধারা হয়েছে, কারণ টেনিওর অফ দ্য গভর্নমেন্ট শেষ হয়ে গেছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার সরকারের যে কার্যকাল সেটা শেষ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন? যে জায়গায় তিনি পৌঁছচ্ছেন, শেষ পর্যন্ত সংঘাতটা যদি ইলেকশন কমিশনের সাথে সরাসরি আছে এবং নির্বাচনী ইলেকটোরাল রোল যদি সংশোধন করতে না পারেন, তাহলে কিন্তু সঠিক সময়ে মানে নির্ধারিত সময়ে যদি ইলেকশন না হয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিফ মিনিস্টারের পদ ছেড়ে দিতে হবে। এটা কিন্তু একটা বিরাট সংকট ওনার জন্য অপেক্ষা করছে। দ্বিতীয় যেটা, সেটা হলো রাজনৈতিক অনিবার্যতা। রাজনৈতিক অনিবার্যতাটা কি বা ঐতিহাসিক অনিবার্যতাটা কি? মানে লাশের উপরে ভারত মানে আপনার গান্ধীজি বলেছিলেন আমার দেহের উপর দিয়ে দেশের মানে বিভাজন হবে, কিন্তু শেষ পর্যন্ত বিভাজনটা হয়েছে, তার দেহ কিন্তু কিছুই হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার দেহের উপর দিয়ে করতে হবে, ভোটার তালিকা বাদ দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেগের দুটো আমি জায়গা দেখতে পাচ্ছি। সেটা হলো মুসলিম ভোটটাকে কনসলিডেট আরও করো, আরও বেশি করে করতে পারবে, এবং নিজের বিরুদ্ধে যে 15 বছর একটা সরকার চালানোর পর তার বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, সেটা কার্পেটের তলে এই ইস্যুটাকে সামনে এনে তিনি করতে পারবেন। আর লোকসান কোথায় হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? যদি বিহারের মতন 80 লক্ষ বা 66 লক্ষ বা 80 লক্ষ যদি এই ভুতুরে ভোটাররা বাদ যায়, এই ভুতুরে ভোটারদেরকে বছরকে বছর আমি দেখেছি যে শাসক দলের মেশিনারি থাকে, পুলিশ প্রশাসন সহায়তা থাকে, ফলে এই ভুতুরে ভোটাররা শাসক দল বিকেল 4টের পরে ভোট দেয়। ফলে এর যদি লস হয়, যদি নাম বাদ যায়, পুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লস হবে।
যদি নামগুলো থাকে লাভ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সাথে আপনাকে বলতে চাই, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো চ্যালেঞ্জ নিয়েছিলেন, দুটো চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ তো রক্ষা করতে পেরেছিলেন। রাজীব কুমারকে কিন্তু শেষ পর্যন্ত সেন্ট্রাল এজেন্সি ধরতে পারেনি। তিনি যে অবস্থান নিয়েছিলেন, মানে সেন্ট্রাল এজেন্সি বাধ্য হয়েছিল সেই অবস্থানের প্রতিরোধের কাছে ফিরে যেতে। আর দ্বিতীয় তিনি একই সাথে চ্যালেঞ্জ করেছিলেন যে আমার কাছে যখন 26,000 সরকারি স্কুলের চাকরি চলে গেল শিক্ষকদের, উনি বলেছিলেন আমার কাছে প্ল্যান এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, তোমাদের কোনো চাকরি কারোই যাবে না। কিন্তু দিনের শেষে কিন্তু সংবিধান বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু প্রত্যেকটা 26,000 শিক্ষকেরই চাকরি চলে গেছে। আপনি দুটো সুবিধার কথা বললেন, আমি তৃতীয় আরেকটা বলি, সেটা হচ্ছে সরকারি কর্মচারীরা তারা বলবেন যে আমি সরকারের কথাই শুনবো, কারণ এই সরকার আমায় বিপদে পড়তে দিচ্ছে না, আমি বিপদে পড়লে বুক দিয়ে আমায় রক্ষা করছে। দেখুন, ইলেকশন কমিশন যদি বোঝে যে নির্বাচনী সংস্কার মানে তালিকা সংশোধন আমি করতে পারছি না, ইলেকশন কমিশন এটাকে পেছাতে থাকবে, পেছাতে পেছাতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে, বলবে যে ডিউ কোর্সের ডিউ টাইমে আমরা ভোট করতে পারছি না। ডিউ কোর্ট টাইমে ভোট যদি না করতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 5ই জুনের মধ্যে যদি ভোট না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে হবে। সেই সময়টা কিন্তু রাষ্ট্রপতি শাসন হবে। এবং এটা কিন্তু এর আগে হয়নি তা নয়, এর আগে জম্মু কাশ্মীরে নির্বাচনী তালিকা সংশোধন করতে পারেনি জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে, তারপরে ইলেকশন হয়েছে। আসামের ঘটনাও কিন্তু এরকম আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় সতর্ক থাকা উচিত আমি মনে করি, যে সংঘাতটা এমনভাবে নিয়ে যাবেন না, আপনি রাজনীতির কারণে করছেন বুঝতে পারছি, মুসলমান ভোট পাওয়ার জন্য, কিন্তু সংঘাতটা যদি আপনি এমন জায়গায় নিয়ে যান যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বাধ্য হয় ভোট মানে ভোটের তারিখকে বিলম্বিত করতে, বা তালিকা সংশোধন হয়নি এই কারণেই ভোট যদি পিছিয়ে যায়, তাহলে কিন্তু আপনার আমও যাবে ছালাও যাবে। এবং একই সাথে আমি সুমনদা আরেকটা কথা বলতে চাই, যে দেখুন এর আগে না একাধিক ঘটনা আমি বলছি, আমরা সবাই চোর, মানে মানে এই ধরনের স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গেছে। আজকে যে ভাষায় উনি ইলেকশন কমিশনকে অ্যাটাক করেছেন, এর আগে অতীতে তিনি করেছেন, সেন্ট্রাল ফোর্সকে নিয়েও তিনি করেছেন, কিন্তু এখন দিনের শেষে এই প্রশ্নটা আমরা বারবার রাখবো যে কেন একটা বিশুদ্ধ ভোটার তালিকার দাবি উনি করবেন না মুখ্যমন্ত্রী হিসাবে। ধন্যবাদ বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ দা বারবার চ্যালেঞ্জের কথা বললেন, দুটো চ্যালেঞ্জ বললেন, আমি তৃতীয় একটা আপনাদের মনে করিয়ে দিই। এটা হচ্ছে 2014 সালের লোকসভা নির্বাচনের সময় তখন মুখ্য নির্বাচন কমিশনার VS সম্পদ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাত। আনন্দবাজার পত্রিকার এটা 8ই এপ্রিল, বদলির আদেশেই সংঘাত, একেবারে স্পষ্ট করে বলা হয়েছিল। তার কারণ এক নবান্নে বার্তা পাঠিয়ে তৎকালীন নির্বাচন কমিশন বলেছিল যে একজন জেলা শাসক এবং 5 জেলার পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ার নির্দেশ। একেবারে সরাসরি ঠিক আজকে যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমানের জামালপুরের নির্বাচনী সভা ছিল, তিনি স্পষ্ট বলেছিলেন যে নির্বাচন কমিশন আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে চক্রান্ত করছে, বদলি করতে হলে সরকারের সঙ্গে আলোচনা করতে হবে, হয় মমতা ব্যানার্জি ল অ্যান্ড অর্ডার দেখবে, নয়তো ইলেকশন কমিশন ল অ্যান্ড অর্ডার দেখবে। আমি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছি, কোনো অফিসারকে সরাবো না আমি মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত, কিছু ঘটলে দায় আপনার, অর্থাৎ নির্বাচন কমিশনের। সুতরাং চ্যালেঞ্জের ইতিহাস আছে, কিন্তু আজকের যে এই পর্বের চ্যালেঞ্জ, সেটা কি কোনো সাংবিধানিক সংকট ডেকে আনতে পারে? আমরা এই প্রশ্ন করেছিলাম প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক জহর সরকারকে, আমরা এই প্রশ্ন করেছিলাম কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তকে। তাঁরা কি বলছেন এইবার দেখাবো। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভোটার তালিকায় বেনিয়মের অভিযোগে শাস্তির খাড়া ঝুলছে 4 জন রাজ্য সরকারি অফিসারের ঘাড়ে। সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে FIRও দায়ের করতে বলেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে কমিশনের কথা মানার পরিবর্তে সংঘাতের রাস্তায় হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হলে যে ERO AEROদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের পাশে দাঁড়িয়ে নিশানা করলেন নির্বাচন কমিশনকে। তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ, শুনুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নির্বাচন কমিশনেও সাংবিধানিক সংস্থা, সংবিধান তাকে ভোট পরিচালনার দায়িত্ব দিয়েছে। কিন্তু এখন সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই বিজেপির সঙ্গে আতাতের অভিযোগে রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে প্রশ্ন হলো, রাজ্য সরকার কি নির্বাচন কমিশনের সুপারিশ উপেক্ষা করতে পারে?
রাজ্য সরকারের কি অভিযুক্ত 4 অফিসারকে সাসপেন্ড না করার ক্ষমতা আছে? ওটা পারে না, কোনো চিফ মিনিস্টারই পারে না, কারণ সংবিধানের আর্টিকেল 324, 25, 26, 27-এ ইলেকশন কমিশনের কাছে একটা স্পেশাল পাওয়ার দেওয়া আছে। সেটার বিরুদ্ধে চলে গেলে সংবিধানের ব্যাপার নিয়ে একটু টানাটানি আরম্ভ হয়, কোর্টে যেতে পারে, কোর্টে যখন যেতে পারে। রাজ্য সরকার ক্ষুব্ধ হলে কোর্টে যেতে পারে। রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত, এর ফলে কি বড়সড় সাংবিধানিক সংকটের পথে হাঁটতে চলেছে রাজ্য? যেহেতু নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে নির্বাচন কমিশন চলে না, সেক্ষেত্রে তার কথাটাকে নির্বাচন সংক্রান্ত কাজে মান্যতা দেওয়াটাই হচ্ছে স্বাভাবিক। সেক্ষেত্রে যদি কোনো মান্যতা কেউ না দেয়, তাহলে নির্বাচন কমিশন সেই কর্মচারীর বদলে অন্য কর্মচারীকে নিয়ে যতক্ষণ না নির্বাচন ঘোষিত হচ্ছে কাজ করতে পারেন, এবং ওই রেকমেন্ডেশনগুলো কিন্তু রেকমেন্ডেটরি হয়ে থাকে রাজ্য সরকার সেগুলো মানার ক্ষেত্রে, যদিও সেটা শোভনীয় নয়। অফিসারদের সাসপেন্ড করার সুপারিশ প্রসঙ্গে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাতের আবহেই WBCS অফিসার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থে আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করব। কিন্তু মূল প্রশ্ন, এই সংঘাত কি আরো জোরালো হবে নাকি আগুনে জল পড়বে? নির্বাচন কমিশন কি করবে? রাজ্য সরকার কি অবস্থান নরম করতে বাধ্য হবে নাকি ভোট যত এগিয়ে আসবে এই ধরনের সংঘাত আরো বাড়বে? আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মূল প্রশ্ন যদি হয় ভোটার তালিকার সংশোধন, ওই তালিকা থেকে ভুয়ো ভোটারদের জল যেটা ঢুকেছে বেনো জলটাকে বাদ দেয়া, তাহলে প্রশ্ন আরও বড়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা নামও বাদ দিতে দেব না, নাম বাদ দিতে হলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে। কিন্তু আমার পরবর্তী বক্তা দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, এই বছরে, বেশি দিন আগে নয়, বেশি ফ্ল্যাশব্যাক নয়, গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে যে বিরাট সাংগঠনিক বৈঠক হয়, সম্ভবত তুমিও সেখানে ছিলে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদাহরণ দিয়ে বলেছিলেন কিভাবে ভিন রাজ্যের ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। অত্যন্ত অন্যায়ভাবে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, গুজরাটের ভোটারদের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় জল মেশানো হয়েছে বলে তিনি বলেছিলেন, উদাহরণও দিয়েছিলেন। দু একটা উদাহরণ আমরা দেখিয়েওছি। আমি দ্রুত একবার মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন এই ভুয়ো ভোটার তালিকা নিয়ে বা অরিজিনাল ভোটার তালিকায় জল মেশানো নিয়ে একবার দেখাবো। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। এখন কথা হচ্ছে যে সেদিন যদি থাকে তাহলে তো আজও আছে, এবং আছে যে সেটা এপিক নাম্বার ধরে ধরে ওই একই এপিক নাম্বারে একাধিক নাম আমরা একাধিক রাজ্য থেকে একটার পর একটা কাভারেজ করিয়েছিলাম। মনে আছে যে মনোজিৎ বলে তার দুটো জায়গার নাম, এখানে যিনি তিনি বলেছিলেন আমি মোটামুটি 3-4 মাস আগে জানতে পারলাম যে হরিয়ানার আমার নামে ভোটার ছিল, ইত্যাদি ইত্যাদি। তো দেবাংশুর কাছে প্রশ্ন আমার একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন যদি একটাও নাম বাদ দিতে না দেন, তাহলে তাঁরই অভিযোগ অনুযায়ী এই ভিন রাজ্যের সব ভুতুরে ভোটার যারা আছে তাদের নাম কি করে বাদ যাবে? দেবাংশু, দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপির বাংলা ভাষায় আপত্তি আছে জানি, কিন্তু বিজেপি বাংলা কথাটা বোঝে না, এটা তো আমরা বুঝতে পারছি না কেন। আমরা গত কয়েকদিন যাবত যে কথাটা স্পেসিফিক্যালি বলে যাচ্ছি, রোজ আপনাদের শোতে এসে রিপিট করে যাচ্ছি, আমাদের বিরোধীরা এবং বিশ্লেষক দাদারা সেই ঘুরিয়ে ফিরিয়ে আগের জায়গাতেই চলে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি একজনও ভোটার বাদ দিতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি আমি একজনও ভুয়ো ভোটার বাদ দিতে দেবো না, না নাম বাদ দিতে বলেছে। এক্স্যাক্টলি। এবার আমি আপনাকে বলছি, আপনি এর আগের দিন যখন আমরা আলোচনা করছিলাম, আপনি আমায় কালীগঞ্জের এক্সাম্পল দিয়েছিলেন। কালীগঞ্জে ইলেকশনের আগে 6000 ভোটার বাদ গিয়েছিল। একদম। আমি আবার বলছি, আমরা কি প্রতিবাদ করেছিলাম? করিনি তো। 2021-এর বিধানসভার আগেও বহু মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার বাদ গিয়েছিল, কিছু বলেছিলাম। 24-এর আগে গিয়েছিল, কিছু বলেছিলাম? বলিনি তো। তার কারণ ওটা ন্যাচারাল রিভিশন প্রসেস ছিল। কিন্তু এখন এসআইআর এর মাধ্যমে এনআরসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছে। আমাদের প্রতিবাদ সেখানে। ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই নাগরিকত্ব যাচাই করার।
ইলেকশন কমিশন দিয়ে ভোটার লিস্ট ঠিক করবে। মৃত ভোটার প্রত্যেক বছর বাদ যায়, নতুন কোনো ব্যাপার না। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে যে প্রোগ্রামটা করেছিলেন আপনি বললেন, ওই নেতাজি ইন্ডোরের প্রোগ্রামে তো মমতা বন্দ্যোপাধ্যায় ডুপ্লিকেট ভোটার নিয়ে বলেছিলেন। একই এপিকের নাম্বারে বাংলার লোকেরও নাম্বার, হরিয়ানার লোকের নাম্বার। তো ভোটার লিস্ট সংশোধন না হলে সেটা সাধারণভাবে তোমার হিসেবে সাধারণভাবে কালীগঞ্জের মতো হোক কিংবা এসআইআর, আমি বলছি যদি আমি বলি যে কোনো নাম বাদ যাবে না, তাহলে তো কোনো নামই বাদ যাবে না। এটা তো আলাদা করে কিছু হয় না। সুমন দাস স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে কোনো নাম বাদ যাবে না, এর কি দুটো অর্থ হয় নাকি? বন্দ্যোপাধ্যায় যেদিনকে বিএলওদেরও বলেছেন, যেটা আপনারা দেখালেন চাপ বলে, সেই বিএলওদেরও মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলেছেন যে একজনও ন্যায্য ভোটার যেন বাদ না যান। কথাটা ন্যায্য ভোটার নিয়ে, অর্থাৎ এসআইআর করে আপনি নাগরিকত্ব। আমি বলছি চমৎকার দেবাংশু, ন্যায্য শব্দটা যদি ওখানে থাকতো তাহলে তুমি যথার্থ ন্যায্য বলেছো, আর এটা নিয়ে কোনো বিতর্কই হতো না। বিজেপিও এটা নিয়ে বিতর্ক করতো না। বিজেপি করতো, বাংলা বোঝে না, আপনি না করলে বিজেপি করতো। মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ারলি যে কথাটা বলতে চাইছেন, আমরাও বারংবার বলছি, সেটা হচ্ছে মানে এসআইআর এর মাধ্যমে ঘুরপথে আমরা এনআরসি করতে দেব না। বাকি আপনি ভোটার লিস্ট যাচাই করুন, ওটা কিন্তু কেউ না বলছে না। মৃত ভোটার বাদ দিন না, কে না বলেছে? বাদ তো দিতেই হবে। আমি তো অফিসিয়ালি বলছি, আমি তো পার্টির মুখপাত্র হিসেবে এসেছি। মৃত ভোটার বাদ দেওয়া নিয়ে কারোর আপত্তি নেই, ডুপ্লিকেট ভোটার বাদ দেওয়া নিয়ে কারোর আপত্তি নেই, কিন্তু নাগরিকত্ব যাচাইয়ে আপত্তি আছে। কারণ আমি আবার বলছি সুমনদা, যে মানুষগুলো ঝড়ে জলে বন্যায়, যাদের আমফানে ঘর ভেঙে যায়, যাদের বন্যায় ঘর ভেসে যায়, তারা কেউ বাবার বার্থ সার্টিফিকেট দিতে পারবে না। আর দিতে পারেনি বলেই আসামে 30 লক্ষ লোকের নাম, যে 17 লাখ লোকের নাম বাদ গেছিল, তার মধ্যে কিন্তু বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই বলে যাদের ভোট নিয়েছিল, সেই 12 লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেছিল। নাগরিকত্ব যাচাই নিয়ে তোমার আপত্তি ভ্যালিড হতেই পারে, আমার তার বক্তব্য নয়, কিন্তু এইবার এই মরশুমে প্রথম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল যখন নির্বাচন কমিশনে গেছিল, একটাই কথা বলেছিল যে 2024কে বেস করে কোনো নাম বাদ দেওয়া যাবে না, 26-এর তালিকা তৈরি হবে। তার ভেতরে তোমার ব্যবহৃত ন্যায্য শব্দ ছিল না, নাগরিকত্ব যাচাইয়ের বিষয় ছিল না, বলেছিল 24কে বেস করে ওভার অ্যান্ড অ্যাবাভ। একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাইট আছে, চাইলে দেখিয়ে দিতে পারি। এটা তোমাদের দাবি ছিল। আমি বলছি সুমনদা 40কে বেস করে, বেস কথাটার মানে হচ্ছে এর উপরে কনস্ট্রাকশন তৈরি হতে পারে। হ্যাঁ, কিন্তু বাদও যেতে পারে, যেটা তোমাদের আপত্তি ছিল। আমি আবার দেখিয়ে দেবো আর্কাইভ থেকে। সুমনদা, আমরা তো অফিশিয়ালি বলছি আমাদের মৃত ভোটারে আপত্তি নেই, আমরা তো অফিশিয়ালি বলছি আমরা ন্যায্য ভোটার নিয়ে বলছি, এটা তো অফিশিয়াল স্টেটমেন্ট। এর বাইরে গিয়ে তো আর কোনো কথা থাকতে পারে না। আমি একটা কথা, বিশ্বনাথ যেটা বললেন আমি বুঝতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বললেন মুসলমান ভোটারদের জন্য। আমি জানি না বিশ্বনাথ দা কেন বিজেপির ন্যারেটিভটা এত সুন্দরভাবে ব্যাটিং করছেন, কেন মুসলমান ভোটার? আমি বলছি আপনি মুসলমান ভোটার কথাটা বারবার করে উল্লেখ করছেন কেন? এই যে আমরা বারবার করে আসামের এক্সাম্পল দিই, 17 লাখের মধ্যে 12 লাখ হিন্দুর নাম বাদ গেছে। ওখানে কজন? ওখানে তো বাঙালি হিন্দুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সাথে বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো। সুমনদাই কদিনের শোতে যে কয়েকটা বাঙালির মার খাওয়ার আপনি ছবি ভিডিও দেখেছেন, আপনি দেখুন তাতে অধিকাংশ নামই আপনারও হিন্দুর এসছে। এই যে পিংলা থেকে শুরু করে মহারাষ্ট্রের যারা, তারা প্রত্যেকে ভাগ করতেই চাইবো না। আমি ওটাই বলছি, হিন্দু তো আছেই অবশ্যই, কিন্তু আমি ভাগ কেন করব? আক্রান্ত বাঙালি মানে আক্রান্ত বাঙালি, বিভাজন এখানে কথা নেই। বরং আমি যে কথাটা বলতে চাই, যেটা এই বলতে পারলাম না, সেটা হচ্ছে দেখুন, এই সাংবিধানিক সংকটের কথা একটা এখানে আলোচনা হচ্ছিল তো, আমি বলছি যখন নির্বাচন কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো নেওয়া হবে না, তারপরে যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছিল যে কেন এগুলো নেবেন না, এগুলো নিন, সাজেশন হিসেবে দেওয়া হলো, পরে গভর্নমেন্ট আবার বললো, যদিও এই নিয়ে ব্যাপারটা চলছে এখনো চলছে, সেটাও তো সাংবিধানিক সংকটের দিকে যেতে পারে। সুপ্রিম কোর্ট ভার্সেস নির্বাচন কমিশন যেতে পারে না? আমি ওটাই বলছি, যেখানে আমি বলছি সর্বোচ্চ আদালত যে প্রশ্নগুলো নির্বাচন কমিশনকে করছে, ওই প্রশ্নগুলি মমতা বন্দ্যোপাধ্যায় করলে দোষ কোথাও নেই তো। আমার বক্তব্য এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন আমি আবার ঠিক করছি, এবং এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে কজনকে সাসপেনশনের নোটিশ ইত্যাদি ইত্যাদি যা হোক করা হচ্ছে, তার ঠিক দুদিন আগেই শুভেন্দু অধিকারী সেই বক্তব্য মনে করে দেখুন, বিহারে এতগুলো এফআইআর হয়েছে, সাবধানে থাকবেন, ঠিক তারই প্রতিধ্বনি নির্বাচন কমিশনের কর্মে শোনা গেল দুদিন পরে। এর অর্থ কি? জড়তা বুঝবেন। আচ্ছা, বেশ, এর অর্থ তার ব্যাখ্যা বিজেপির প্রতিনিধি দেবেন শুভেন্দু অধিকারীর দল থেকে, কিন্তু তার আগে একেবারে চোখা চোখা বাক্যবন্ধ আজকে মুখ্যমন্ত্রী ব্যবহার করলেন। কৃতদাস হাতের পুতুল থেকে দালাল, কমিশন এবং বিজেপিকে কার্যত একই সঙ্গে বেঁধে টানা আক্রমণ চালালেন মুখ্যমন্ত্রী। কি ভাষায় দেখাবো। যদি আমি মিথ্যে কথা বলি, তোমার বার্থ সার্টিফিকেট
নির্বাচন কমিশন কিংবা বিজেপি নয়। ঝাড়গ্রামের সভা থেকে বারবার অমিত শাহ এবং নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকেও তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যে ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি, ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহর হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে নাচাবে তেমনি নাচে, যেদিকে নাচাবে তেমনি নাচে। তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তার এত বড় উদ্ধত্ত, তার এত বড় ক্ষমতা। ইলেকশন কমিশন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন, যেভাবে সরকার এবং প্রশাসনকে ব্যবহার করে এসেছেন আরিজ আফতাবকে দিয়ে, সেটা বন্ধ করতে চাইছেন। তাই অস্পষ্ট হচ্ছে ওনার, বাকিটা ইলেকশন কমিশন বুঝবে। 2024 সালের লোকসভা ভোটে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া নিয়েও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। কে ভাই তোমরা? প্রতারণা করে তো জিতে এসেছো, মনে আছে? সিঙ্গেল মেজরিটি পাওনি, হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিল 20%, 12 থেকে 20%। ইলেকশন কমিশনের সাহায্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কংগ্রেস ভেঙে বিজেপি তৃণমূল কংগ্রেস তৈরি করেনি। বিজেপি নিজের দল নিজেরা তৈরি করেছে, নিজেদের মতাদর্শ নিয়ে এগিয়ে গেছে। বরঞ্চ তৃণমূল কংগ্রেস জন্মেছে বিজেপির কারণে। সেদিন কংগ্রেসের মানে যখন গর্ভযন্ত্রণা উঠেছিল, ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতো, তাহলে ওই দলটা সূর্যের আলো দেখতে পেত না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ঝাড়গ্রামের সভা থেকে অমিত শাহকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেও নরেন্দ্র মোদীকে আক্রমণের পথে হাজেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন আর বিজেপিকে শুধু এক ব্র্যাকেটে রাখেননি, মুখ্য নির্বাচন কমিশনারকে বলেছেন দালাল, কৃতদাস, অমিত শাহর হাতের পুতুল, যেদিকে নাচাবে সেই দিকে নাচবে। পরিষ্কার বলেছেন যে বিজেপির বন্ডেড লেবার। মোদ্দা কথা, নির্বাচন কমিশন যা করছে সবটা করাচ্ছেন অমিত শাহ, বিজেপি করাচ্ছে। কেয়া ঘোষের সময়। সুমন, মামার বাড়ির আবদার শুনেছিলাম কথাটা, আজকে দেখলাম মামার বাড়ির আবদার একজন করলেন। তিনি বললেন যে এ রাজ্য থেকে কোনো ভোটার বাদ যাবে না, সে ভুতুড়ে হতে পারে, অদ্ভুতুড়ে হতে পারে, কিংভুতুড়ে হতে পারে, কিন্তু কোনো ভোটার বাদ যাবে না। বড় মামাকে কিন্তু কিছু বলেননি। বড় মামা, ছোট মামা, মেজ মামা, আমি মামার গল্পে যাচ্ছি না, কিন্তু আমি এইটুকু জানতে পারি যে মামার বাড়ির আবদারটা উনি করেছেন। মামারা সেটা রাখবেন না তো সেটা তো জেনেই, নিশ্চিত জেনে করেছেন। এবার খুব নিশ্চিত একটা কথা বলতে চাই, মামারা বললে কেন, তুমিও কি নির্বাচন কমিশন আর বিজেপিকে একই সঙ্গে বসাচ্ছ? দেখুন, আমি একটা কথা বলি সুমন, আসলে না, এটা আমাদের তো যে দলটা রয়েছে, দল আলাদা, সরকার আলাদা। আমাদের তো এরকম দেখি না যে সান্ধ্যকালীন কোনো আড্ডায় রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী কমিশনার কোনো বন্দ্যোপাধ্যায় পরিবারের কারোর সঙ্গে খুব সান্ধ্যকালীন একটা সুন্দর মুহূর্তে সে ছবি এআই করা কিনা অবশ্য জানি না আমি, তো সেই ছবি আমরা দেখি না। আমরা যেটা জানি যে 1950 সালের দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী এখানে বলা আছে যে নির্বাচন কমিশনের সেই তাদের অধিকার রয়েছে যে যারা যারা নির্বাচনের কাজ করবেন তারা সেই মুহূর্তে নির্বাচনের আওতায় চলে আসবে, নির্বাচন যে প্রক্রিয়ার বা নির্বাচন কমিশনের আওতায় চলে আসবেন। এইখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কাউকে এটা করতে দেবো না। বিএলওকে তিনি গতকালও এই 2-1 দিন আগে হুমকি দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভালো করে বিলক্ষণ জানেন সুমন, এটা নয় তিনি জানেন না। আমি আপনার এই ঘণ্টাখানিক সঙ্গে সুমন অনুষ্ঠানের মাধ্যমে আমি যারা বিএলওরা দেখছে এই অনুষ্ঠানে আমি বলতে চাই, দেখুন এই চাকরিটা কিন্তু আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতায় পাননি। আপনারা এই সরকারের জন্য যে করছেন, তাদের ধমকানো চমকানো বা আপনাদের কোনো বাসনা, সুপ্ত বাসনা সেগুলো পূর্ণ করতে, এইটা যদি আপনারা না মানে, নির্বাচন কমিশন আপাতত কিন্তু এফআইআর হয়েছে 4 জনের, সাসপেনশন হবে, হাজতবাসও হতে পারে। হাজতবাস হলে সরকারি চাকুরের ক্ষেত্রে তার চাকরি নিয়ে টানাটানি হবে, আপনার ভবিষ্যৎ, আপনার পেনশন, আপনার পরিবার, লোকলজ্জা সবকিছু আছে। বিএলওদের এইটাই সংকট যে একদিকে বিরোধী দলনেতা বলছেন জেলে যেতে হবে, আর মুখ্যমন্ত্রী বলছেন যে বিএলওদের একেবারে নজরে রাখতে হবে। যেটা বিরোধী দলনেতা বলেছেন উনি তো নিয়ম, এটা নিয়মটাই রয়েছেন, আমি তো নিয়মের বাইরে কোনো কথা বলছি না, এটা রয়েছে। আচ্ছা, এই যে বিহারের কথা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন, দেখুন একটা আমার কাছে আরেকটা ডকুমেন্ট আছে, তথ্য আছে। এখানে
এই 6 তারিখ পর্যন্ত যে নির্বাচনী কমিশন যেটা জানেন যে এসআইআর এর যে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে, ওখানে বিএলএ সমস্ত রাজনৈতিক দলের রয়েছে, আরজেডির রয়েছে, কংগ্রেসের রয়েছে, সিপিআইএম এর রয়েছে, সিপিআইএমএল এর রয়েছে। এই 6 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত ওখানে এসআইআর নিয়ে টেলিভিশনে বক্তব্য রাখা ছাড়া, গরম গরম বাতেলা দেওয়া ছাড়া একটাও আমরা দেখিনি কিন্তু নোটিশ এখানে বা এখানে কোনো আপত্তি জমা পড়েছে। অর্থাৎ সেখানে যে এসআইআরটা হয়েছে সমান যথার্থ এসআইআর হয়েছে, এখনো সময় রয়েছে, আরও 3 সপ্তাহ রয়েছে, হলে নিঃসন্দেহে নির্বাচন কমিশন সেটাকে খুঁটিয়ে দেখবে, যথার্থতা বিচার করবে। আজকে একটা খবর দেখলাম যে রাজারহাট গোপালপুর অঞ্চলে, শুধু যোগ করবো আমি, আজকেই সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে 65 লক্ষ কারা, কাদের নাম বাদ গেল আমাদের জানান, কোর্ট বলেছে। সেটা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, নির্বাচন কমিশন জানাবেন। আমি জানি না সেই দ্বৈরথ কিভাবে মিটবে বা আদৌ ওটাকে দ্বৈরথ বলা যাবে কিনা সেটা আমি জানি না। আমি তো রাজ্যের মানুষ, দেখুন আমি রাজ্যের কথাতেই বলি যে আজকে 456 রাজারহাট গোপালপুর অঞ্চলে এপিক কার্ড এসছে। সেই এপিক কার্ডগুলো এসছে, কোনো ঠিকানা নেই, ভাবতে পারছেন? অর্থাৎ এইভাবেই প্রতিটা জায়গায়, উনি কালীগঞ্জের যে উদাহরণ দিলেন, 6000, হ্যাঁ, সেখানে 6000, প্রায় আনুমানিক 6000 মৃত ভোটার। এই 6000 মৃত ভোটার, আমরা বলছি তো ভূত ভোটার থাকবে না। যদি দেবাংশু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, আমি জানি না বড় নেতা কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কারোর নাম বাদ যাবে না, আমরাও তো একই দাবি করছি, কারোর নাম, যে যারা স্বচ্ছ ভোটার, জেনুইন ভোটার, তাদের নাম বাদ না গেলে তো আমাদের অসুবিধে নেই। কিন্তু যারা ভুতুড়ে ভোটার, যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশি, তারা কেন আমার ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থাকবে? এই প্রশ্নের উত্তর আমি খুঁজছি। দেবাংশু, প্রথম কথা হচ্ছে সুমনদা, বিহারের নতুন আপডেটেড লিস্ট আসার পর প্রচুর মৃত ভোটারকে এখনো লিস্টে পাওয়া গেছে। ওই নিয়ে লোকাল সংবাদ মাধ্যম সর্বত্র খবর চলছে। আমি বিহার নিয়ে আলাদা এই অনুষ্ঠানে আলোচনায় আসবো এবং সেখানে বিরোধীদের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখাবো। তোমারটা বলা হয়ে গেছে, বলে নিই। আমি বলছি সুমনদা, এবং বিহারে আরেকটা তথ্য আমি দেখলাম, একজন পোস্ট করেছিলেন, সেখান থেকে দেখেছি, সেটা হচ্ছে পুরুষের তুলনায় মহিলার নাম বেশি বাদ পড়েছে। এবার আমার কথা হচ্ছে, এই তথ্য যদি সত্যি হয়ে থাকে, ভেরিফাইড যেখান থেকে দেখেছি তারা ভুল তথ্য সচরাচর পোস্ট করেন না, তাহলে আপনি একটা কথা বিবেচনা করুন সুমনদা, এরকম তো হতে পারে না যে পুরুষের সাথে মহিলা রেশিওর এতটা ডিফারেন্স, যে ভোটার তালিকা, এক সেকেন্ড, যে ভোটার তালিকায় পুরুষের তুলনায় মহিলার তুলনায় পুরুষের সংখ্যা ভোটার তালিকায় বেশি, কিন্তু নাম্বার যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রান্তিক মহিলার নাম বেশি বাদ পড়ছে। এর অঙ্কটা আমি বিহার নিয়ে আলাদা আসবো, তার কারণ বিহার নিয়ে তেজস্বী যাদবের সেই প্রেস কনফারেন্স থেকে শুরু, আমি পরপর আসবো, কিন্তু সে ভিন্ন প্রসঙ্গ। হ্যাঁ, আমি যাব, কিন্তু সব থেকে বড় কথা, তেজস্বী যাদব যেটাকে প্রকাশ্যে করেছেন সেটাকে খুব নরম করে বললেও কেউ ফেরেববাজি বলতে পারেন। আমি কেন এই এত বড় কথাটা বললাম আমি তার ব্যাখ্যা আসবো, কিন্তু নিজের রাজ্যে আগে আসি, তারপরে প্রতিবেশী রাজ্যে যাওয়া যাবে। দেখুন, জাতীয় নির্বাচন কমিশন গতকাল রাজ্যের মুখ্য সচিবকে যে চিঠিটা পাঠিয়েছে, তার মধ্যে কিন্তু কোথাও কোনো সুপারিশ, উপরোধ, অনুরোধ কিচ্ছু নেই। প্রথমেই একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যারা ভোটার তালিকা সংক্রান্ত কাজে যুক্ত তারা কার্যত নির্বাচন কমিশনের ডেপুটেশনে আছেন। এই ভাষায় লেখা হচ্ছে, shall be deemed to be on deputation to the election commission for the period during which they are so employed. আমি আমার পরবর্তী বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। জয়ন্ত, লক্ষ্য করে দেখা যাবে যে শাস্তির অংশে এইবার আসবো, শাস্তির অংশে লেখা হচ্ছে, the following officers shall be placed under suspension for their failure in supervising the election related work with immediate effect and suitable disciplinary proceedings be initiated against them without any delay. জয়ন্ত, লক্ষ্য করবে এখানে শ্যাল বি শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, মেবি, উইল বি কিচ্ছু নয়। অর্থাৎ রেকমেন্ডেশন নয়, স্পষ্ট ইনস্ট্রাকশন, সুপারিশ টুপারিশ নয়, একেবারে নির্দেশ। মুখ্যমন্ত্রী অবশ্য আজকে বলে দিয়েছেন যে আমি কোনো শাস্তি হতে দেব না। এরপর কি হতে পারে জয়ন্ত? সুমন, মাননীয় চিফ সেক্রেটারিকে 5ই অগস্ট 2025 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে চিঠিটা দিয়েছেন তা কিন্তু ভয়ঙ্কর। তার সাবজেক্টে লেখা আছে ইররেগুলারিটিজ ইন ডিসপোজাল অফ ফর্ম 6 অ্যাপ্লিকেশন। আমরা জানি ফর্ম 6 অ্যাপ্লিকেশানে থাকে ফর ইনক্লুশন অফ, মানে নাম অন্তর্ভুক্তির জন্য যে অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু এই ফর্ম 6 অ্যাপ্লিকেশন। এবার আমি সরাসরি আইনের কথায় আসি, যে কি ক্ষমতা রয়েছে এই ইলেকশন কমিশনের। সংবিধানের পার্ট 15, সেখানে ইলেকশনস এই চ্যাপ্টারটা রয়েছে, আর তার 324 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে ইলেকশন কমিশনের ক্ষমতা,
কর্তব্য আর ইলেকশন কমিশন কি কি করতে পারে যদি কখনো এই আইনটাকে ভায়োলেট করা হয়। তার সঙ্গে আমাকে বলতে হবে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 তার 13B ধারায় বলা আছে একজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হলেন একজন স্ট্যাটুটরি অথরিটি ফর প্রিপারেশন রিভিশন অফ ইলেকটোরাল রোলস আন্ডার দ্য সুপারিনটেন্ডেন্টস ডিরেকশন অ্যান্ড সাসপেনশন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ ভোটার তালিকা তৈরির ব্যাপারে প্রিপারেশন এবং রিভিশনের ব্যাপারে ইআরও হলেন স্ট্যাটুটরি অথরিটি এবং এই ইআরও তিনি ইলেকশন কমিশনের অধীন। এরপর 13C এই ধারায় বলা আছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 চিফ ইলেকশন অফিসার সিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও এবং অন্য যে অফিসার ও স্টাফ যারা ওই ইলেকটোরাল রোল প্রিপারেশন রিভিশন অথবা কারেকশন করবার কাজে থাকবেন, ধরে নিতে হবে তোমার প্রশ্নের উত্তর, তারা সরাসরি উইদিন ইনভার্টেড কমাস বি সাবজেক্ট টু দ্য কন্ট্রোল সুপারিনটেন্ডেন্স অ্যান্ড ডিসিপ্লিন অফ দ্য ইলেকশন কমিশন। অর্থাৎ রাজ্য সরকারের এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই তাদের বাঁচাবার অথবা তাদের সাজা দেবার, এটা কিন্তু পরিষ্কার করে বুঝতে হবে। সাবসেকশন 1 অফ সেকশন 32 বলছে ওই ইআরও এইআরও এবং অন্য কোনো কর্মী যদি ইলেকটোরাল রোল প্রস্তুতি সংক্রান্ত কোনো কাজে গিল্টি অফ এনি অ্যাক্ট অর ওমিশন অর ব্রিচ অফ সাচ অফিসিয়াল ডিউটি তাকে পাওয়া যায়, শব্দগুলো ভালো করে খেয়াল করবেন, গিল্টি অফ এনি অ্যাক্ট, ওমিশন অথবা ব্রিচ অফ সাচ অফিসিয়াল ডিউটি, তাহলে তার 3 মাস থেকে 2 বছর পর্যন্ত সাজা হতে পারে এবং এখানে কেউ বলতে পারবেন না আমি বুক দিয়ে রক্ষা করব, আমি ওকে বাঁচাবো, কারণ বাঁচাবার ক্ষমতা নেই। এবারে আমি বলি কেন আমি এত চিন্তিত, কিন্তু আমি বলছি যে এক্সিকিউটিভ পার্টে তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, না তারা বলছি হ্যাঁ তারা বললেন যে আমি এই যেগুলো বলছেন যে সাসপেনশন এফআইআর করব না, একেবারে পরিষ্কার বলে দিন। এইবার কি হতে পারে? এর পরের পার্টে সেটা বলা আছে যারা রংফুল অ্যাডিশন অফ নেমস ইন দ্য ইলেকটোরাল রোলস বাই ইআরওস এন্ড এইআরওস, তাছাড়া এদের বিরুদ্ধে এই যে চিঠিটা এসেছে এদের বিরুদ্ধে কিন্তু শুধু নাম তোলাতে কিছু ব্রিচ করা হয়েছে তা নয়, ভয়ঙ্কর অভিযোগ। বলা হচ্ছে তারা নাকি ডেটা সিকিউরিটি ভায়োলেট করেছিলেন, ডেটা সিকিউরিটি ভায়োলেট while sharing their login credentials with ER database with unauthorized person। একদম মানে অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলেন, একেবারে শুধু নাম তুলিনি তাতে ভুয়ো নাম ঢুকেছে, এই হচ্ছে অভিযোগ। অভিযোগ নয়, অর্থাৎ নাম তুলিনি অথবা কিছু নাম তুলেছি এটা অভিযোগ নয়, বলা হচ্ছে ডেটা সিকিউরিটি ভায়োলেশন, যেটা কিন্তু সাইবার ক্রাইমের অধীনে পড়ে যাবে। এবং যদি এই অভিযোগগুলি আসা সত্ত্বেও পুলিশ বা তদন্তকারী সংস্থা তারা কেস চালু না করেন, তারা বাঁচাবার চেষ্টা করেন, আমি এই শব্দটা ব্যবহার করব, কার ঘাড়ে কটা মাথা আছে যে সাইবার ক্রাইমের অভিযোগ এবং এই নির্দিষ্ট অভিযোগ আসা সত্ত্বেও তাকে বাঁচাবার চেষ্টা করবেন। আপনারা ভাববেন না যে কিছু ভুয়ো ভোটারের নাম নথিবদ্ধ হয়েছে বলেই এই অফিসারদের বিরুদ্ধে, এবং অফিসার কারা সুমন তুমি শুনলে অবাক হবে, তার মধ্যে WBCS এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসার আছেন এবং 2012 ব্যাচ, তারা 2012 ব্যাচ, মানে একেবারে তরুণ অফিসার। তারা কি করে কোন প্ররোচনায় পড়ে এই অপরাধের আওতায় পা বাড়ালেন আমি জানা নেই, কিন্তু যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু বুক দিয়ে রক্ষা করা যাবে না। তুমি যেটা বলছো যে আমি বাঁচাবো কেস করব না, এটা কখনোই হতে পারে না। আইনে একটু আগে আলোচনা হচ্ছিল যে শুধু নৈতিক, এটা অনৈতিক না, এটা তো চরম বেআইনি। এবং যিনি আজকে দেখো আজকে কিছুদিন যারা থাকবেন পাওয়ারে তারা হয়তো চেষ্টা করবেন বুক দিয়ে বাঁচাতে, কিন্তু তারপর এই মামলা কিন্তু থেকে যাবে এবং এমন না হয় ভয়ঙ্করতম কোনো পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়। কাজেই সাবধান হওয়াটাই কিন্তু বাঞ্ছনীয়। আমি দেবাংশুর কাছে যাব, আমি আবার বলবো যে দেখুন দেবাংশু একটা শব্দ যোগ করলো চমৎকারভাবে যে ন্যায্য কোনো নাম বাদ যাবে না। আমি বলছি এইটা যদি প্রথম দিন থেকে সবাই বলতেন যে ন্যায্য নাম একটিও বাদ দেওয়া যাবে না, একটা নাম ন্যায্য নামকেও বাদ দেওয়া যাবে না তালিকা থেকে, কোনো বিতর্ক সৃষ্টির কোনো অবকাশই হতো না। তার কারণ ন্যায্য শব্দটা ছিল না। প্রত্যেকবার তৃণমূল কংগ্রেসের ভার্সানে এসেছে, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন একটিও নাম বাদ দেওয়া যাবে না। আমি বলছি ন্যায্য শব্দটা যোগ হলেই কিন্তু বিষয়টা একেবারে অন্যরকম হয়ে যায় এবং কারোর কোনো প্রশ্ন তোলার জায়গাই থাকে না। দেবাংশু, প্রথম কথা হচ্ছে আমি 4 জন অফিসারের নামে অভিযোগ করে দিচ্ছি, সেই অভিযোগের তো সারবত্তা থাকতে হবে।
সে অভিযোগে তো সারবত্তা থাকতে হবে। আমি জাস্ট অভিযোগ করে দিচ্ছি একটা সিস্টেমের মধ্যে ভয় ঢোকানোর জন্য আমার দিল্লির বসেরা যেভাবে নির্দেশ দিয়ে দিয়েছে ওই বস ওই নির্দেশকে এক্সিকিউট করার জন্য আমি সিস্টেমের মনে ভয় ঢোকানোর জন্য আমি 4টেকে বলির পাঁঠা করে তুলে ধরে দেখাচ্ছি, দেখো এরকম 4টের পরে 400টা হবে যদি আমাদের মতো করে না চলো, আমাদের মতো করে বাঙালিদের ভোটার লিস্ট থেকে বাদ না দাও, আমাদের মতো করে মতুয়া রাজবংশীদের বাদ না যাও, এই সিস্টেম চলতে পারে না। এই যে 4 জনকে যে শাস্তি দিচ্ছে কোনো দিল্লির থেকে কোনো অফিসার তদন্ত করতে আসেনি, রাজ্য সরকারেরই অফিসার মানে ডিএম তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভাই খুঁজে বার করো। এই রাজ্য সরকারের অফিসাররাই তদন্ত করে এই ভুয়ো অফিসারদেরকে ধরেছে। ফলে এটার মুখ্যমন্ত্রী যদি এইবার এই আদেশটাকে অস্বীকার করেন, তার নিজের সরকারের আধিকারিকরা যে জালিয়াতি ধরেছে সেই তদন্তটাকেই কার্যত অস্বীকার করলেন। এটা কোনো দিল্লির অফিসার এসে করেনি, এটা রীতিমতন মানে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকে দায়িত্ব দিয়েছিলেন, তাকে দায়িত্ব রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকে, তারা তদন্ত করেছে, তদন্ত করে এদেরকে দোষী সাব্যস্ত করেছে। ফলে আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে হয় কুল রাখতে হবে, না হলে আপনার মানে দুটো কাউন্টার ঠিক একই জিনিস। আমি উল্টো দিকে আগে যদি বলি ধন্যবাদ বিশ্বনাথ। আমি এই কথাটাই বলতাম যে এক্ষেত্রে যারা ডি অর্থাৎ জেলা শাসক তারাই কিন্তু এই যে ডিসক্রিপেন্সি বা ফেরেববাজি বলুন চুরি বলুন এটা ধরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তাহলে জেলা শাসকদের শাসাবেন উনি কি? এবং আরেকটা মাথায় রাখতে হবে সবার উপরে কিন্তু চিফ সেক্রেটারি মুখ্য সচিবও কিন্তু নির্বাচন কমিশনের কাছে তাকে জবাবদিহি করতে হবে, কারণ তিনি যদি এটা হতে দেন তাহলে তার ক্ষেত্রে ইস্যু হবে। বিশ্বনাথ দার এই তথ্য যদি সত্যি হয়, আমার সত্যি 100% সত্যি কথা বলেনি আমি 100% 200% তো পাবলিক বুঝবে। না না আমি বলছি জনগণই বুঝবে আলটিমেটলি, তোমার সরকার। আমাদের জয়ন্তদা যেটা ওখানে বসে বললেন যে কোন উদ্দেশ্যে কাদেরকে দিয়ে করানো হয়েছিল এবং বিশ্বনাথ দা গত 7 দিন যাবত আলোচনা বিশ্বনাথ দা বিশ্লেষণ যদি শোনেন তাহলে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা রাজনৈতিক ভোটের সময় ইউজ করা। বিশ্বনাথ দা বারবার বলেন তো। আচ্ছা এইটা যদি হয়ে থাকে সত্যি কথা, তাহলে কার নির্দেশে এইটা করলো বিশ্বনাথ দা? যারা উচ্চতর অফিসাররা আছেন তারা কি হয়েছে না এক সেকেন্ড আমি বলছি ডিএম এর কিন্তু সরকারের নির্দেশের ক্ষেত্রে লাগে না। এবার আমার সুমন দা যদি ডিএম রা জেলা সর্বোচ্চ ইলেকশন অফিসার হয় সুমন দা, ঠিক আছে তারাই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। এবার আমার কথা হচ্ছে তারা যখন তাদের ওই ইআরও থেকে শুরু করে যাদেরকে ধরিয়ে দিচ্ছেন তারা মানে তারা তো নিজের নির্দেশ দিয়ে ধরাচ্ছেন, তারা তো তারা নিরপেক্ষভাবে কাজ করেছেন তো। বলছি যদি এটা হয়ে থাকে তাহলে তো প্রথম অভিযোগটা মিথ্যা হচ্ছে যে এই যে মানে নির্বাচন কমিশনের সাথে সহযোগিতা করা। আমি ব্যাপারটা সহজ করি, সেটা হচ্ছে এক সেকেন্ড দেবাংশু যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সবসময় বলা হয় যে রাজ্যের অফিসাররা রাজ্যের কথা শুনে চলে, তারা বায়াস, অথচ দেখুন এইখানে আপনার কথা অনুযায়ী যে স্বয়ং জেলা শাসক তার তথ্যের ভিত্তিতেই এদের চিহ্নিত করা হয়েছে। এইবার হলো জেলা শাসক তো মমতা বন্দ্যোপাধ্যায় সাগরিকা ঘোষের কথা শুনে করেছে। সাগরিকা ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ই তো প্রথম দাবি জানিয়েছিল, যেটা কুণাল ঘোষ পরশুদিন বললো যে নির্বাচনী তালিকা সংশোধন করতে রাখা যাবে না। জেলা শাসক কি তখন জানতো যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে 180 ডিগ্রি ঘুরে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানে এরকম যদি পুরোপুরি অন্য অবস্থান নিত, একটু বলতাম মমতা বন্দ্যোপাধ্যায় যে কয়েকদিনের মধ্যে 180 ডিগ্রি ঘুরে যাবে যদি জানতো, তাহলে এই জেলা শাসকের মানে কাঁধে এত মাথা। এইটাই আমি বলছি আপনার আপনি এটা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে নিচ্ছেন এক কথা রিপিট করলাম আমি বলছি এই কথাটা আপনি যে বললেন যে জেলা শাসক এই যে তার অধস্তন কর্মীদের উপরে এইটা করেছে, খোঁজ খবর করেছে, ইনভেস্টিগেট করেছে, আপনি বললেন তো করেছেন তো দাদা, এই যে করেছেন তারা এই করাটাকে আপনি ওপেন ডকুমেন্ট তারা করেছেন আপনি এটা বললেন কিন্তু আপনি এই তথ্যটা এই চিঠিটা কোথা থেকে পেলেন? সাগরিকা ঘোষের বলার পর এটা হয়েছে। না আমি এটাই তো বুঝতে পারছি না, আপনি সাগরিকা খুব ভালো কাজ করেছে ও বিভিন্ন কিন্তু জেলা শাসকের এই কাজটা সাগরিকা বলা হয়েছে, এই তথ্যটা আপনাকে কে দিল? আমি দুপক্ষকেই থামালাম। আচ্ছা বেশ, বর্তমান উত্তপ্ত হলে আমি কি করি? বর্তমান উত্তপ্ত হলে আমি ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, কারণ অতীতে অনেক শান্তি আছে। ঠিক যেমন এক্ষুনি কৌস্তব বলতেই পারে যে এটা নজিরবিহীন সংঘাত, নির্বাচন কমিশন এইভাবে আক্রান্ত হতে হচ্ছে,
কিন্তু এই রাজ্যের মানুষ একটু স্মরণ করে দেখতে পারেন 2006 সালে এই ধরনের একটা সংঘাত কিন্তু হয়েছিল। কিন্তু কৌস্তব বলার আগেই আমি বলে দিই, সেই সংঘাতটা হয়েছিল একজন রাজনীতিবিদ সরাসরি নির্বাচন কমিশনের একটার পর একটা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। তার নাম রাজ্যের মন্ত্রী, তৎকালীন মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী। 2006 সালের 7ই মার্চ সুভাষ চক্রবর্তী সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করেন। দেখাবো। এই হামলাগুলো দুদিন আগে আমাদের পায়ে পড়তো, দুদিন পরে আবার পায়ে পড়বে। তারা এখন অন্য কথা, লেজ মোটা হয়ে গেছে, ভাবছে তাদের আর ধরা যাবে না। আরে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ওই 11ই মে পর্যন্ত, তারপরে আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। 2006-এর 24শে আগস্ট কি বলেছিলেন সুভাষ চক্রবর্তী নির্বাচন কমিশনকে আক্রমণ করে? দেখাবো। এবারকার নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট ঘনিষ্ঠ নেতিবাচক দৃষ্টিতে পশ্চিমবাংলাকে অপমানিত অসম্মানিত করতে এসেছে। নির্বাচন কমিশন নোংরা রাজনীতি করতে উঠতে পারেন। তারা হল তার যেখানে ভোটার লিস্টে নাম ওঠার কথা 6 কোটি 60 লক্ষ, সেখানে তার নাম উঠছে হচ্ছে তামিলনাড়ুর সঙ্গে তুলনায় 2 কোটি ভোটার পাওয়া। এরপর যদি কেউ বলে যে উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন এই খেলা করেছে, আমরা তার জন্য তার বিরুদ্ধে এফআইআর করতে হবে। কি আশ্চর্য দেখুন, এরপর 2009 সালের 12ই মে স্টুডিওতে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই লাগাতার নির্বাচন কমিশনকে আক্রমণ, শুধু পর পর আক্রমণ, একটার পর একটা জনসভা থেকে আক্রমণ কেন করেছিলেন? দেখুন তো আজকের যে যুক্তি নির্বাচন কমিশনের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল তুলছে, তার সঙ্গে কোথাও মিল খুঁজে পান কিনা? তারা যে মেথডটা নিয়েছিল, এই হলে ভোট দেওয়া যাবে, এই দেওয়া যাবে না, এটা হচ্ছে মুখে বলা হয়, কিন্তু একটা নির্দেশ আসে 10% কাট করো, 5% কাট করো। স্বাভাবিকভাবে তারা বেপরোয়াভাবে কাট করে। আপনি বলছেন ব্লাইন্ডলি? আমি গতবারে যে নির্বাচন কেন্দ্রে ছিলাম তার নাম বেলগাছিয়াপুর, সেটা রাজ্যের বৃহত্তম কেন্দ্র ছিল। আমার কেন্দ্র থেকে 55,000 ভোটের নাম কেটে দেওয়া হলো। যে ঢালাও নির্দেশনামা দেওয়া হয়েছে এটার মধ্যেই মানে ট্রান্সপারেন্সি নেই। তার ফলে এই যে 2006 নির্বাচন হয়ে গেল, নির্বাচনে আমি কিছু কথাবার্তা বলেছিলাম যেটা ওদের সঙ্গে মেলেনি। আবার মামলাও আছে, 6টা মামলা এখনো চলছে। আবার দেখুন এই অংশটা যখন চলছিল কেয়া বলছিল যে ইতিহাসের পুনরাবৃত্তি, আমি বলছি একটা তফাৎ আছে। তার কারণ সুভাষ চক্রবর্তী 2006 সালে পরেই আক্রমণের পর একেবারে প্রেস কনফারেন্স করে তার দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সুভাষবাবু যেটা বলেছেন সেটা ব্যক্তিগত মত, দল তার সঙ্গে সম্পূর্ণ সহমত নয়। আমি বলছি এইখানে তফাৎ। কিন্তু এইবারের সংঘাতটা কেন সাংবিধানিক সংকট ইত্যাদি ইত্যাদি এত বড় বড় বিষয় উঠছে, তার কারণ সরাসরি হেড অফ দ্য স্টেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনের প্রধান, সরকারের প্রধান সরাসরি এই আক্রমণটা করছে নির্বাচন কমিশনকে। একটা তফাৎ অবশ্য আছে। কৌস্তবের মত শুনবো। আমি বলবো যে সুভাষদা বেঁচে নেই, আমরা জানি কি নিদারুণ নির্বাচন কমিশন ভূমিকা পালন করেছিল। স্পেশাল অবজারভার পাঠানো হয়েছিল কেন্দ্রে কেন্দ্রে। কেজরিওয়ালের কথা তোমার নিশ্চয়ই মনে আছে? নিশ্চয়ই মনে আছে। তো রিভিশন, ভোটার লিস্টে রিভিশন করতে হবে। ভোটার লিস্টে রিভিশন মানে বাংলাদেশি ইস্যু, অনুপ্রবেশকারী ইস্যু সবটা একসাথে গুলিয়ে দিয়ে যে বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা অত্যন্ত খারাপ। আমি বলছি ডবল ভোটার লিস্টে 2002-তে যখন এসআইআরও হয়েছিল কৌস্তব, 28 লক্ষ নাম বাদ গেছিল, বামপন্থীরা সেটা নিয়ে আন্দোলনও করেননি, রাস্তায়ও নামেননি, মেনে নিয়েছিলেন। না মেনে নেওয়া হয়েছিল, 2006 বিপুল জয়ও পেয়েছিলাম। এবং শুধু তাই নয় সুমনদা, তুমি খেয়াল রাখবে বামফ্রন্ট সরকারের সাথে তৃণমূলের তুলনা করলে ডাইলিউট করে দেওয়া হবে। আমাদের সময় একটা পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে বিরোধীরা বলল আধা প্যারামিলিটারি আনতে হবে, প্যারামিলিটারি এলো। শুধু লোকসভা নির্বাচনের সময় নয়, আমাদের রাজ্যে আমাদের সময় কর্পোরেশন নির্বাচন, সেক্ষেত্রে কলকাতা কর্পোরেশন নির্বাচন প্যারামিলিটারি আনতে হবে, প্যারামিলিটারি এসেছিল। যাই হোক, বিরোধীরা জিতে হচ্ছে বারবার, এখন আর সব জেতে না। আমি বলবো স্টুডিওতেও কিন্তু ডবল এন্ট্রি আছে, মানে শুধু ভোটার লিস্টে না, আজকে তো তৃণমূল বিজেপির ডবল এন্ট্রি আছে। চন্দ্রবিন্দু গান লিখেছিলেন, আমাদের ছাদে কে বসে বসে কাঁদে, তৃণমূল এখন পণ করেছে আমাদের বুথে ভোট দেবে বুথে, বুথে ভোট দেবে ভূত। আর কি দ্বিজেন বন্দ্যোপাধ্যায়রা বুথে এসে ভোট দিয়ে চলে যাবে, আমরা তো জানি এটা সল্টলেকে যা ঘটেছিল। ডবল এন্ট্রি, আমি বারবার বলছি ডবল এন্ট্রি, ডেড, নো ট্রেস, লেফট, শিফট বাদ দিতে হবে। নো ট্রেস, লেফট, শিফট, ভোট,
একজন ধর্ম দেখে একজন জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। দেবাংশু আসলে আজকাল বিজেপির বক্তৃতা বেশি শুনছে কিনা জানি না, দেবাংশু আজকে প্রথমেই যেটা বললো, দেবাংশু প্রথম দিন মুখ্যমন্ত্রীর ভাষণটা ভালো করে শোনেন, তো এখন বোধহয় তাহলে বিজেপি শুনছে হয়তো, বলা যায় না ওরা কখন কে বিজেপি কখন তৃণমূল বুঝতে পারি না আমরা। প্রথম দিন মুখ্যমন্ত্রী বলেছিল একটাও নাম বাদ দিতে দেবো না, একটাও নাম বাদ দিতে দেবো না। পরের দিন 24 ঘন্টা টিভি চ্যানেলগুলো 24 ঘন্টা চলে যাওয়ার পর অন্য কথা বলেছেন। পরিযায়ী, আমরা বলছি, আমরা সিপিআইএম বলছি, পরিযায়ী শ্রমিকদের একজন জেনুইন পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়া যাবে না। আমরা তো বলছি যে বাংলায় বুথের ভবিষ্যৎ যেন ভূতের ভবিষ্যৎ না হয়, বারবার বলছি আমরা এই কথা। বিজেপি বলছে রোহিঙ্গা, বিজেপি বলছে রোহিঙ্গা খুঁজতে চাইছে, আর তৃণমূল বুথে ভূতকে ধরে রাখতে চাইছে। আমি বলছি শুভেন্দু মমতা অকারণ ভোট কর্মীদের থ্রেট করছেন, মানুষ কিন্তু শাকের করাতের উপর। বিজেপি আবার, বিজেপির এক বড় নেতা সে বলছে পানি বলা যাবে না, পানি যদি বলেন বুঝবেন রোহিঙ্গা। লুঙ্গি, আমি আমার বাবা বাড়িতে লুঙ্গি পরেন, বুঝলেন তো, তো অনেক মানুষ হিন্দুরাও বাড়িতে লুঙ্গি পরেন, লুঙ্গি দেখলেই বলছে ওটা রোহিঙ্গা। আমি বলছি আরজিকরের ঘটনার তো 1 বছর হলো, আমি জানি না বিজেপির নেতা নেত্রীরা এরপর বলবে বোধহয় জলহাটি চলো, পানিহাটি বলতে পারবে না। এখন সরস্বতী পুজো নিয়ে তো বিজেপি অনেক লাভঝাপ করে, লাভঝাপ লম্পঝম্প। বিজেপি এখন বলবে যে বিনা জল বিনা পানি তো বলতে পারবে না, তো এখন রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে। আমি বলছি যে ভোটার তালিকা এসআইআর নিয়ে বিহার এবং পশ্চিমবঙ্গে, আগের দিনই তুমি যেটা বলছিলে যে বিহারে তোমরা অপোজ করো, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া দরকার, তার কারণ প্রচুর ভুয়ো ভোটার, তোমরাও নাকি নির্বাচন কমিশনকে নানা তালিকা দিয়েছো। আমি তো এই কথাটাই বললাম, আমি তো বলছি যে আমাদের বুথে ভোট দেবে, বুথে, এটা তো তৃণমূল কংগ্রেস চায়। বিহারে আমি আবার বলছি, বিহারে এসআইআর এর নাম করে যেভাবে একেবারে অল্প সময়, আমি আগেও বলেছি বিহারে এসআইআর বলো বা রিভিশন তুমি যাই বলো না কেন, 2002-তে যেরকম এখানে হয়েছিল, বাংলায় যেরকম হয়েছিল, সেরকম বিহারে 2002-তে রিভিশন হয়েছিল, 2005-এ রেজাল্ট বেরিয়েছিল। কিন্তু এখন 1 সপ্তাহের মধ্যে যেভাবে 60 লাখ 65 লাখ লোকের নাম বাদ দিচ্ছে, বিজেপি প্রয়োজন মতো সেখানে এটা করছে, তৃণমূলও প্রয়োজন মতো এখানে একই কাজ করছে। আমি তো বলছি বাস্তবসম্মত উপায়ে উপযুক্ত সময় নিয়ে বিএলএদের সাহায্য নিয়ে, বিএলএরা ব্যাপক ভুয়ো ভোটার রয়েছে, ব্যাপক ভুয়ো ভোটার রয়েছে, কিন্তু তার সাথে অনুপ্রবেশকারী, তার সাথে বাংলাদেশি। আমি আজকে বলছি যে আসলে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিচ্ছে বিজেপি, যত এইসব বলছে না লুঙ্গি পড়লেই রোহিঙ্গা, লুঙ্গি পড়লেই মুসলমান, আসলে বিজেপি সুবিধা করে দিচ্ছে। আমি স্যালুট করবো, আমি শেষ করবো কথা বলে। আজকে ইস্টবেঙ্গল মাঠে, ইস্টবেঙ্গল এখন 1 গোলে জিতছে, আজকে ইস্টবেঙ্গল মাঠে বড় হোর্ডিং পড়েছে, বড় হোর্ডিং, যে ভারত স্বাধীনতা সেদিন পেয়েছিল, স্বাধীন হয়েছিল ভারত, বাংলা ভাষীরা গলায় পড়েছিল ফাঁসি, আর মায়ের ভাষা বলছি বলে আজকে বলছে বাংলাদেশি। এটা জবাব বিজেপির কাছে, আর বিজেপিরা তৈরি করে দিচ্ছে, তৃণমূলকে প্লেট সাজিয়ে দিচ্ছে। আমার প্রশ্ন সেটা হচ্ছে 6 দিন কেটে গেল, কটা অভিযোগ জমা পড়েছে? কিন্তু বিহার প্রসঙ্গে আমি পরে আলাদা করে আসবো। ও একটা চন্দ্রবিন্দুর আমার খুব প্রিয় একটা গান কোট করলো কৌস্তব, ওরা আরেকটা লাইনও আছে যে দেখেছিলে ঘুঘু আহা পড়ে গেছে ফাঁদে। এখন এইতে এসআইআর এ সত্যি কি কেউ ফাঁদে পড়ছে আমরা জানি না, উত্তর খুঁজছি, কিন্তু দেবাংশু অনেকক্ষণ ধরে কিছু কাউন্টার করতে চাইছে। আপনি একদম শুরুতেই আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা ক্লিয়ারলি বললে তো বিতর্ক হয়ে যেত না, আপনি বলছিলেন। আমি আপনার চ্যানেলেই মমতা বন্দ্যোপাধ্যায় 6 দিন আগের একটা বক্তব্যের অংশ শোনাচ্ছি। ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। এটা পরের দিন একটা নামও বাদ যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইনটা বললেন, একজনও জেনুইন ভোটারের নাম বাদ যাবে না। এক সেকেন্ড দাঁড়াও না বাবা, তোমার থেকে জানতে চাই না, একটু দাঁড়াও। আমি বলছি সুমনদা, আপনি যে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবারই ন্যায্য ভোটার কথাটা বলতেন এই বিতর্কের অবকাশই থাকতো না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই বলেছেন কি আবার দেখবে, যদি মুখ্যমন্ত্রী 10 দিনের বক্তব্যে একদিনও ন্যায্য ভোটার বলে থাকেন, আর একদিনও বলে থাকেন যে একটা নামও বাদ যাবে না, সেটা আমি ধরবো না। অবশ্যই একটা নামও বাদ যাবে না, কিন্তু ন্যায্য ভোটারের কথা তো তিনি বলেছেন। ন্যায্য ভোটার 3 দিন আগে বলেছেন, আর আজকেও বলেছেন। সুমনদা, আপনি যে কথাটা ওখানে বললেন বক্তব্যের সময়, রিপিট টেলিকাস্ট দেবাংশু, আজকে উনি অন্তত 1 ঘন্টা বক্তৃতা দিয়েছেন, 1 ঘন্টা বক্তৃতা দিয়েছেন, কিন্তু বলেছেন একটা নামও বাদ যাবে না। যে মুখ্যমন্ত্রী জেনুইন ভোটার কথাটা উল্লেখ করে দেন, তারপরে এখনো বিতর্কই থাকতে পারে। এখান থেকে চেঞ্জ করে আমি বলছি যে তাহলে আমি এই পার্সেন্টেজ করব না, 55% না 55% বলেছেন, 45% বলেন। আরে তিনি তো প্রতিদিন একটা করে বক্তৃতা দিচ্ছেন, তার আগেরটাকে আমি ধরবো, আর সেই দিন যেটা বলছেন সেটা ধরবো না। মুখ্যমন্ত্রী বক্তব্য এত মূল্যহীন বলো না, তুমি তো দলের প্রতিনিধি। আপনি বলছেন 6 দিন আগেরটা ধরবো, একদিন আগেরটা ধরবো। আরে আজকের ঘটনা আজকে ধরবো না, 6 দিন আগে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি আজকে বা বাকি ছাত্র বন্ধু মিটিং নাকি, আপনি আজকে বা বাকি 4 দিনের মধ্যে একটা মৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, একটা ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। শোনান,
না না, তা তো ইস্যু নয়। ইস্যু হচ্ছে আরে উনি তো বলছেন একটা নামও যেন বাদ না যায়। গ্রামার, আমি গ্রামার নিয়ে না 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 না, কোনো গ্রামার নিয়ে বিতর্ক হচ্ছে না। হ্যাঁ, আপনার এই এক সেকেন্ড, আপনার এই 6 দিনের আমি এক্ষুনি পিছিয়ে বলছি সব অংশগুলো কেটে বার করতে। বক্তব্যের মধ্যে একদিনেরটা শোনানো আর 5 দিনেরটা শোনানো তখনই হতো। আমার যেটা আজকের স্টুডিওতে আমি কি 6 দিন আগের বক্তব্য শোনাবো? কি বলছো? মমতা বন্দ্যোপাধ্যায় জেনুইন ভোটার একদিন বলার পর যদি 5 দিন ভুয়ো ভোটার বলতেন আপনি সেটা অবশ্যই দেখান, কিন্তু বাকি 5 দিন উনি তো ভুয়ো বলেননি। ন্যায্য ভোটার বলে বারবার বলছেন কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। ভোটার ওইখানেই আবার আপত্তি, হু ইজ এলিজিবল টু ভোট হি ইজ ভোটার। না না না, কোনো ভোটারের না, কোনো আমি বারবার কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। দ্যাট ইজ আমার মনে হয় বিতর্কটা এখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এক এক দিন এক এক অবস্থান নিচ্ছেন। আজকে লেটেস্ট যেটা বলেছেন সেটা হলো জনসভায় যে কোনো নাম বাদ দেওয়া যাবে না, আমার দেহের উপর দিয়ে যেতে হবে, বডির উপর দিয়ে যেতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে কোন নাম? দেখো আমরা তো বলছি কোন নাম, উনি একবার বলেছেন কোন নাম আছে, মৃত নাম আছে, ভুয়ো নাম আছে, উনি বলেছেন মৃত নাম আছে, উনি বলেছেন এটা নিয়ে আমরা অনাবশ্যক সময় নষ্ট করছি। এক সেকেন্ড, না না না, প্রত্যেকটা বাক্যে ন্যায্য করতে হবে। এক, দুই হচ্ছে দেবাংশ থিওরি আমি ধরলাম যে কোনো ভোটার বাদ দেওয়া যাবে না, তিনি বলেননি ন্যায্য। আচ্ছা, কারা আছে ভোটার তালিকায়? মানে এই ভোটার তালিকায় ধরুন এর পরের প্রতিবেদনটা রাখলেই এই বিতর্কটাই গত 5 মিনিটে যে সময় নষ্ট হলো সেটাকে অর্থহীন মনে হবে আপনার। তার কারণ মঙ্গলকোট এবং বারুইপুর এই বিরাট রাজ্যের দুটো ছোট্ট জনপদ, সেই দুটো জনপদে ভোটার তালিকা নিয়ে দেখা যাচ্ছে যে এমন এমন মানুষের নাম আছে ঠিকানা সহ তাদের অস্তিত্ব নেই। না না, মারা যাননি, ওই 22 লক্ষ বিহারের ভোটারের মতো মৃত ভোটার নন, তাদের কোনো অস্তিত্ব নেই, কোনোদিন ছিল না সেখানে। শুধু মঙ্গলকোট আর বারুইপুরের যদি এই হাল হয়, গোটা রাজ্যের অঙ্কটা ভাবুন। আমি আবার বলছি, এরা কোনো জেনুইন ভোটার টোটার নয়, কাগজে কলমে এরা জেনুইন ভোটার, অবশ্যই এরা ভোটার, দেবাংশুর অঙ্ক মিলিয়ে ভোটার, হয়তো ভোটও দেয়, কিন্তু এদের পৃথিবীতে কোনোদিন কোনো অস্তিত্ব ছিল না। আমার পরের প্রতিবেদনটা দেখিয়ে দেবে যে গত 5 মিনিট কেন স্টুডিওর সময় নষ্ট হলো। ভোটার লিস্টে যেন ভুরি ভুরি মিস্টার ইন্ডিয়া, তালিকায় বহাল তবিয়তে রয়েছেন। নাম, পরিচয়, ঠিকানা, বয়স, এপিক নম্বর সব রয়েছে, কিন্তু বাস্তবে গিয়ে কারো টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা থেকে শুরু করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, একাধিক জায়গায় ভুতুড়ে ভোটারের হদিশ পেল এবিপি আনন্দ। মঙ্গলকোট বিধানসভার বৈচি গ্রাম, বিজেপির অভিযোগ এই গ্রামে 5 জন সংখ্যালঘুর নাম রয়েছে যাদের এই গ্রামে কোনো অস্তিত্ব নেই। সেই তালিকা আমরা দেখতে পাচ্ছি, সেখানে নাম রয়েছে রাখি খাতুন, বিউটি খাতুন, রশিনা খাতুন, সফিউদ্দিন শেখ, আলেনুর বেগম। এই নাম কি রয়েছে আমরা গোটা গ্রাম ঘুরে দেখেছি, আমরা একবার দেখব খুঁজে। কেউ আছেন এই বাড়িতে? রাখি খাতুন, বিউটি খাতুন, এরা কেউ থাকে? না না, এই গ্রামে নেই। একটু ভালো করে দেখুন তো। না 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 না, এই যে রাখি খাতুন, বিউটি খাতুন, কেউ নেই। হ্যাঁ, এই গ্রামে কেউ নেই। হ্যাঁ, রাখি খাতুন, বিউটি খাতুন, রসিনা খাতুন, সফিউদ্দিন শেখ, আলেনুর, আমাদের গ্রামেই নেই। এটা কি আপনাদের গ্রামে ভোটার তালিকা? তো এটা, হ্যাঁ, এটা বৈচি গ্রাম ভোটার তালিকা। তাই এরা নেই? না, এরা নাই। তাহলে এরা কারা? বাংলাদেশি রোহিঙ্গা ভোটার এখানে আমাদের ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে, হতে পারে সেরকম ঢুকে গেছে এটা। না, এই 5 জনের এখানে কোনো অস্তিত্বই নেই। কি করে যে নামটা ঢুকে গেল এটা নির্বাচন কমিশনই বলতে পারবেন। তারা বিজেপির সঙ্গে যোগসাযোগ করে আমাদের এখানে এই নামকোটা ঢুকিয়ে দিয়ে যাতে আমাদের তৃণমূল দলকে বদনাম করা যায় সেটা ওরা চেষ্টা করছে। তৃণমূল বিজেপির দোষারোপের পালার মধ্যেই কি বলছেন বুথ লেভেল অফিসার? এখানকার ভোটারেরা? হ্যাঁ, না, এদেরকে আমি ভোটার করিনি। তাহলে কিভাবে এলো? কি করে এলো সেটা আমি বলতে পারবো না। আপনার কাছে না, আমার কাছে কেউ আবেদন করেনি। তাহলে প্রথম কিভাবে জানতে পেলেন? প্রথম জানতে বলতে যখন ভোটার লিস্ট বেরুলো তখন দেখেছিলাম। এই নামগুলো গ্রামে নেই, এগুলো ভুয়ো ভোটার, কাকে জানিয়েছিলেন? আমি আমাদের সুপারভাইজারকেই জানিয়েছিলাম। ভিডিওকে অফিসে বলে আমি সুপারভাইজারকেই জানিয়েছিলাম। সুপারভাইজার বলছেন ঠিক আছে আমি বলবো। পূর্ব বর্ধমানের জেলাশাসক জানিয়েছেন বিষয়টা তদন্ত করে দেখা হবে। এ তো গেল মঙ্গলকোটের কথা। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তথ্য তালাশ করতে গিয়েও একই অভিজ্ঞতা হলো এবিপি আনন্দের প্রতিনিধির।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি বারুইপুর পূর্ব বিধানসভার 101 নম্বর বুথে। এলাকায় আমার যে হাতে ভোটার লিস্ট রয়েছে, এই এলাকার ভোটার লিস্ট রয়েছে। এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করে নেব যে এখানে যে নাম রয়েছে সেই নামে এলাকাবাসী যারা রয়েছেন এনারা চেনেন কি, একবার জিজ্ঞাসা করে নেব। ভোটার তালিকা বলছে ইকবাল সর্দার, আব্দুল রহমান সর্দার, শাকিব খান, ফাতেমা বিবি এরা সকলেই এই বুথের ভোটার, কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন চেনেনি না। এই এলাকায় 52 বছর ধরে বসবাস করছে, এই নামে আমাদের এখানে কেউ নয়। কিভাবে আমরা জানি না, কিভাবে এখানে ঢুকছে আমরা জানি না কেউ। এটাই আমাদের হিন্দু পাড়া, এখানে কি কোনো মুসলিম? আমাদের এখানে কোনো মুসলিম নেই। বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী পল্লীর বাসিন্দাদের দাবি, ভোটার তালিকায় এমন অনেকে রয়েছেন যাদের নাম বা ছবি দেখে চেনা তো দূরের কথা, কোশ্মিনকালে এই নামের কেউ এলাকায় আদৌ কোনোদিন ছিলই না। ময়না ঢালি এই নামে আপনি কি কাউকে চেনেন এই এলাকার বাসিন্দা? এখানে আমরা যে ভোট দিয়েছি এতদিন অবধি আমরা এইসব মুসলিম ভোটার দেখি নাই, কারণ এই পুরো পাড়াটাই এখানে হিন্দু পাড়া। এরা এই হালে এই ভোটার লিস্টে এদের নাম এসে দেখছি। সব মিলিয়ে ভুতুরে ভোটার নিয়ে বিতর্ক দিনে দিনে বাড়ছে। রানা দাস ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।